ঠিক আছে। আচ্ছা, থার্ড মেথড হচ্ছে রিডাকশন অফ জেডএনএ। ঠিক আছে। আচ্ছা, রিডাকশন অফ জেডএনএর ক্ষেত্রে আমরা দেখতে পাবো দেখো এটা, দেখো এরকম একটা ছবি হয়। ঠিক আছে। আচ্ছা, এতক্ষণ ধরে যে কটা ছবি এঁকেছি তাতে করে দেখো প্রত্যেকটা এলিমেন্টের ক্ষেত্রে কিন্তু একটা স্ট্রেট লাইন হয়েছিল, কিন্তু এখানে দেখো একটা ব্রেক হয়েছে। এইখানে একটা কোণ তৈরি হয়েছে দেখো, এই পয়েন্টে, এই পয়েন্ট থেকে স্লোপটা চেঞ্জ হয়েছে। তো এই যে জিনিসটা স্লোপ যে জায়গাটা চেঞ্জ হয়, তার মানে সবসময় মনে করতে হবে সেখানে ফেজটা চেঞ্জ হয়েছে। ফেজটা চেঞ্জ হয়েছে মানে সেখানে সে অ্যাকচুয়ালি লিকুইফাই করেছে, মেটাল সলিড থেকে লিকুইফাই করেছে অ্যাট তোমার, সরি, এটা হচ্ছে তার বয়েলিং পয়েন্ট, মানে লিকুইড থেকে গ্যাস হয়েছে। এটা হচ্ছে অ্যাকচুয়ালি তার বয়েলিং পয়েন্ট। তো অ্যাকচুয়ালি এখান থেকে লিকুইফাই করেছে জেডেন। এবার তুমি যদি এর থেকে বেশি টেম্পারেচারে করো, মানে এই পয়েন্টটা যেটা তুমি দেখতে পাচ্ছ, এই পয়েন্টটা হচ্ছে মানে যে এটা একটা ক্রস সেকশন, এই পয়েন্টটা হচ্ছে তোমার 1270 কেলভিন। তাহলে এই জায়গাটা হচ্ছে ক্রস সেকশন। এবার তুমি কনসিডার করতে পারো 1270-এর নিচে, আর কনসিডার করতে পারো 1270-এর উপরে। আমরা যদি দেখি যে 1270-এর উপরে, তাহলে অ্যাকচুয়ালি দেখো কার্বন দিয়ে ওটাকে রিডাকশন করা যাবে কি যাবে না? তাহলে কার্বন দিয়ে রিডাকশন যদি করতে হয় আমাকে টেম্পারেচার কত? 1270-এর নিচে। নিচে না উপরে? নিচে না উপরে? হুম, উপরে নিতে হবে, কারণ এই রিজে ধরো এরকম একটা টেম্পারেচার, তাহলে এই দুটো পয়েন্ট যদি হয় তাহলে কার্বনটা নিচে থাকছে, জিঙ্কটা উপরে থাকছে। কার্বন তখন জিঙ্ককে রিডিউস করতে পারবে, তাহলে সেটা করতে গেলে অবশ্যই কিন্তু তোমার টেম্পারেচারটা 1270-এর উপরে রাখতে হবে। আচ্ছা, তাহলে there is a sudden increase in the value of del G0 for the formation of zinc oxide above 1180 Kelvin. This is due to the fact that Zn begins to boil at this temperature at this temperature above
1270 কেলভিন কেলভিন carbon reduces zinc oxide to zinc as follows. সেটা কি? তাহলে হচ্ছে ZnO সলিড, সেখান থেকে কার্বন সলিড, সেখান থেকে জিঙ্ক গ্যাস প্লাস কার্বন মনোক্সাইড গ্যাস। ওকে, হ্যাঁ দা। তাহলে এইগুলো হচ্ছে এলিংহাম ডায়াগ্রাম এবং তার অ্যাপ্লিকেশন মেটালার্জিতে। এইভাবে চেক করা হয় ব্যাপারটা। লিখে নাও। ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ দাদা। আচ্ছা, এবার আমরা দেখবো রিঅ্যাক্টিভিটি সিরিজ। ঠিক আছে, আচ্ছা দেখো, রিঅ্যাক্টিভিটি সিরিজ তোমরা সেই ছোটবেলা থেকে পড়ে আসছো। সেটা হচ্ছে দেখো, সবচেয়ে উপরে থাকে কে? সবচেয়ে বেশি রিঅ্যাক্টিভিটি সিরিজের উপরে থাকে পটাশিয়াম, সোডিয়াম, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, কার্বন, জিঙ্ক, এফি, নিকেল, টিন, lead, হাইড্রোজেন, হাইড্রোজেন, তারপর হচ্ছে কপার, সিলভার, গোল্ড আর প্লাটিনাম। এটা হচ্ছে রিঅ্যাক্টিভিটি সিরিজ। লিখে নাও আগে, পরপর উপর থেকে নিচে পর্যন্ত লিখবে। হ্যাঁ দা হয়ে আছে। হুম, তাহলে এই যে এই যে সিরিজটা দেখবে রিঅ্যাক্টিভিটি সিরিজ, তোমরা ক্লাস 9-10 থেকেই মোটামুটি প্রথম দিকের এলিমেন্ট গুলো তো থাকতোই। তো এর থেকে নিচের দিকে যত যাবে, হ্যাঁ, তত হচ্ছে রিঅ্যাক্টিভিটি অফ মেটাল ডিক্রিজ করবে। তাহলে রিঅ্যাক্টিভিটি অফ মেটাল ডিক্রিজেস, মানে উপর থেকে নিচে যায়। মানে সবচেয়ে বেশি রিঅ্যাক্টিভ কে এদের মধ্যে? মানে হচ্ছে পটাশিয়াম সবচেয়ে বেশি রিঅ্যাক্টিভ, মোস্ট রিঅ্যাক্টিভ। ওকে, এবার প্রশ্ন হচ্ছে আমি এটাকে এত বড় সড়ো জিনিসগুলো আমি কি এটাকে মনে রাখবো কি করে? হ্যাঁ, তো এটাকে একটা সিম্পলি ওয়েতে মনে রাখা যায়। সেটা হচ্ছে যদি পারো, ঠিক আছে, প্লিজ স্টপ কলিং মি, কলিং মি কিউট জেব্রা। ওকে, একটা হয়ে গেল। তারপর হচ্ছে আই নেভার
today I never today like her call smart goat poor. Okay, লেখো আগে। হয়ে গেছে। আচ্ছা, প্লিজ, P for potassium, stop, S for sodium, C for calcium, M for magnesium, A for aluminium, C for carbon, Z for zinc, I for iron, N for nickel, T for tin, L for lead, H for hydrogen, C for copper, এখানে সি আসছে, এখানে সি আসছে, মনে রাখবে। আচ্ছা, তারপর হচ্ছে এস ফর সিলভার, জি ফর গোল্ড, পি ফর প্লাটিনাম। আচ্ছা, অনলাইন করেছো? হ্যাঁ। ওকে, বলছে প্লিজ স্টপ কলিং মি কিউট জেব্রা, মানে আমাকে মানে কিউট জেব্রা বলে ডেকো না, না হলে আমি তোমাকে আই নেভার টুডে লাইক হার কলে স্মার্ট গোট। মানে আমি চাইছি না আজকে তোমাকে একটা স্মার্ট ছাগল বলতে, আর কি এটা চাইছি না। মানে কনভারসেশনটা এমন, দুজনের মধ্যে একটা ঝগড়া হচ্ছে, এ আর বি। বি একে বলছে যে প্লিজ স্টপ কলিং মি এ কিউট জেব্রা, তুমি আমাকে জেব্রা বলে ডাকছো, এটা দেখো না, তাহলে আমি তোমাকে একটা ছাগল বলে ডাকবো। মানে এটা ছাগল বলে ডাকবো, এটা আমি চাইছি না আর কি। আমি চাইছি না যে আজকে তোমাকে ছাগল বলে ডাকি। তুমি আমাকে জেব্রা বলে দেখো না, তাহলে আমি চাইছি না আজকে তোমাকে ছাগল বলে ডাকতে। দ্যাট ইজ দ্য কনভারসেশন। তো প্লিজ স্টপ কলিং মি এ কিউট জেব্রা, আই নেভার টুডে লাইক হার কল স্মার্ট গোট পুয়ার। হুম, তো এটা একটু মনে রাখবে। হচ্ছে, সবাই লিখেছো? হ্যাঁ দাদা। হ্যাঁ দাদা। ওকে, এবার আহ, এখান থেকে আমরা একটা জিনিস এই রিঅ্যাক্টিভিটি সিরিজ থেকে পেতে পারি, সেটা হচ্ছে যে আহ, এই রিঅ্যাক্টিভিটি সিরিজের সবচেয়ে নিচের দিকে, মানে যত উপরের দিকে থাকবে তারা তত বেশি রিঅ্যাক্টিভ, আর যত নিচের দিকে থাকবে তারা তত লেস রিঅ্যাক্টিভ। এবার তাহলে রিঅ্যাক্টিভিটি প্রশ্ন যদি আসে, মেটাল হুইচ আর টপ, যারা তারা হচ্ছে বেশি রিঅ্যাক্টিভ বলছে। তাহলে সেখান থেকে আমরা কি পাচ্ছি, ধরি আমরা একটা রিয়াকশন ধরে ব্যাপারটাকে যদি বুঝি, তাহলে আমরা বলতে পারি যে মেটাল হুইচ আর অন top of this series are more reactive, যেমন ধরো আহ পটাশিয়াম প্লাস এফিএসও4, এই রিয়াকশনটা করা হচ্ছে, তাহলে কার রিয়াক্টিভিটি বেশি বললাম? তাহলে এখানে দেখো মেটালটা আছে আয়রন, এখানে আছে পটাশিয়াম। তাহলে আমি যদি দুজনকে কম্পেয়ার করি, তাহলে দেখো আয়রন আয়রনটা আছে এখানে, আর পটাশিয়ামটা আছে এখানে। তাহলে হুইচ ওয়ান ইজ মোর রিয়াক্টিভ? পটাশিয়াম। 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 তো যার কারণে কি হবে, পটাশিয়ামটা বেশি রিয়াক্টিভ হওয়ার জন্য ও সঙ্গে সঙ্গে সাবস্টিটিউট করে দেবে সালফেটটাকে। মানে সেক্ষেত্রে প্রোডাক্ট হয়ে যাবে K2SO4 প্লাস আয়রন সাবস্টিটিউশন। এর পাশে একে মিশিয়ে দিলে ওখান থেকে ও অক্সিডাইজ হয়ে ও সালফেটটাকে নিয়ে নেবে আর ওকে রিডিউস করবে। দ্যাট ইজ দ্য রিঅ্যাক্টিভিটি। কারণ কি? কারণ হচ্ছে পটাশিয়াম ইজ মোর রিঅ্যাক্টিভ দেন আয়রন, so
So potassium will replace iron from its solution. আচ্ছা, ঠিক একই রকম ভাবে যদি সোডিয়াম প্লাস CuSO4 করা হয় তাহলে সেটা কি হবে? Na আর Cu নিচে আছে, তাহলে অবশ্যই Na টা বেশি রিঅ্যাক্টিভ, সেখানে Na2SO4 প্লাস Cu হবে। এইভাবে আমরা ব্যাপারটাকে রিঅ্যাক্টিভিটি সিরিজটাকে দিয়ে বুঝতে পারি। আচ্ছা, এবার এই যে সিরিজের ক্ষেত্রে তুমি দেখতে পাচ্ছ যে কার্বন, হুম হুম আচ্ছা, কার্বন তার নিচে যারা আছে, হুম তাহলে কার্বন নিচে যারা আছে মানে এরা পুরোটা, তো আর হাইড্রোজেনের নিচে মানে এটাকে আমি যদি এইভাবে ভাগ করি, মানে এখান থেকে এইটা, হুম আর এখান থেকে এইটা, তাহলে কার্বনের নিচে যারা আছে এরা এরা যদি এদের অক্সাইড থাকে তাহলে কার্বন কি করবে বলো? কার্বন ওদেরকে রিডিউস করে দেবে তো। দেখো আমরা হ্যাঁ আমরা আমরা দেখো এটা করলাম ওই এলিংহাম ডায়াগ্রাম, সেখানেও এরকমই এসছে রেজাল্ট। যদি এদের অক্সাইড থাকে তো এদের অক্সাইডকে কার্বন কিন্তু রিডিউস করবে। আর যারা এই যে নিচে এই যে তিনটে আছে, নিচেই চারটে এলিমেন্ট আছে, এদের ক্ষেত্রে আমরা জাস্ট হিট করলেই এদের অক্সাইড গুলো সব মেটালে পরিণত হবে, এই মেটাল। কারণ এই সরি, কপারটা বাদ দিয়েই বলা ভালো, কপারটাকে আমরা একটু ভাবে দেখব। এই যে সিলভার, গোল্ড এবং প্লাটিনাম, এই এলিমেন্টগুলো, এই এলিমেন্টের যদি অক্সাইড থাকে এদেরকে কার্বন দিয়ে রিডিউস করার দরকার হয় না, এদেরকে জাস্ট একটু হিট দিলেই এরা মার্কারি এবং সিলভার, কপার, সিলভার, গোল্ড, প্লাটিনাম এতে পরিণত হয়ে যায়। এবার প্রশ্ন হলো কেন, বলতে পারবে কেউ? ধরো আমি Ag2O বা Au2O তাকে একটু হিট দিলেই Au+O2 তৈরি হয়ে যায়। এটা কেন? তারা হিট দিলে সঙ্গে সঙ্গে তারা অক্সিজেন ছেড়ে দিয়ে Au হতে চায় কেন? হাইড্রোজেন ওদেরকে রিডিউস করে দেয়। না না, কোথায় হাইড্রোজেন কোথাও নেই, এটা সেলফ, ওর হিট দিলেই অক্সিজেনটা বেরিয়ে যাচ্ছে ব্রেক করে। রিলেটিভিস্টিক এফেক্টের কিছু হবে? হ্যাঁ বলো। রিলেটিভিস্টিক এফেক্টের কিছু? হ্যাঁ অবশ্যই, রিলেটিভিস্টিক এফেক্ট, কালকেই ওরা সব সেমিনারে বলছিল এইসব কথাবার্তা। রিলেটিভিস্টিক এফেক্ট, বল রিলেটিভিস্টিক এফেক্ট দিয়ে কি করে বলা যাবে? রিলেটিভিস্টিক এফেক্ট দিয়েই বলতে হবে, বলো। পারবে? রিলেটিভিস্টিক এফেক্ট কি সবার জানা আছে? ফার্স্ট ইয়ারে যারা পড়েছিল তারা জানো, বলা হয়েছিল। রিলেটিভিস্টিক এফেক্ট অ্যাকচুয়ালি যারা হেভিয়ার এলিমেন্ট হয় না, যারা হেভিয়ার এলিমেন্ট হয় তাদের জন্য প্রযোজ্য হয়। এবার হেভিয়ার এলিমেন্ট গুলোর ক্ষেত্রে রিলেটিভিস্টিক এফেক্ট মানে হচ্ছে সেখানে তাদের যে লাস্টে যে এস কক্ষ আছে না, এই এস কক্ষের উপর নিউক্লিয়াসের অ্যাট্রাকশনটা অনেক বেড়ে যায়। হ্যাঁ, অ্যাট্রাকশনটা বেড়ে যায় কারণ হচ্ছে যে যারা হেভিয়ার এলিমেন্ট তাদের সাইজটা, মানে তাদের যে ইলেকট্রনের রোটেশনটা, এই ইলেকট্রনের রোটেশনটা হচ্ছে প্রায় অলমোস্ট তোমার টেন্স টু স্পিড অফ লাইট। মানে ওর মধ্যে যে ইলেকট্রনগুলো হেভিয়ার এলিমেন্ট মানে ওই 80 বা তার উপরে যারা আছে তাদের ক্ষেত্রে হচ্ছে তোমার স্পিড অফ ইলেকট্রন হচ্ছে নিয়ার অ্যাবাউট তোমার স্পিড অফ লাইট। এবার অ্যাকর্ডিং টু আইনস্টাইনের হচ্ছে থিওরি অফ রিলেটিভিটি,
সেখানে তার রেস্ট মাস যেটা, সেই রেস্ট মাসটার সঙ্গে মুভিং মাসের তোমার ইনক্রিজ হয় হচ্ছে, যত ভেলোসিটি বাড়বে তার ইনক্রিজ হয় মোটামুটি তোমার প্রায় 20%-এর মতো। তো এই যে মাসটা বেড়ে যাচ্ছে স্পিডের জন্য, স্পিড বাড়লে মাস বাড়ছে, এই মাস বেড়ে যাওয়ার জন্য মাসের সঙ্গে আবার রেডিয়াই এর সম্পর্ক হচ্ছে ইনভার্সলি প্রপোর্শনাল। আমরা বোর মডেল থেকে জানি, বোর মডেলে আমরা জানি যে রেডিয়াসের সঙ্গে মাসের সম্পর্ক হচ্ছে জাস্ট ইনভার্সলি প্রপোর্শনাল। তাহলে মাস যদি বাড়ে তাহলে রেডিয়াইটা কমে যায়। তো ব্যাপারটা হচ্ছে যে অ্যাকর্ডিং টু থিওরি অফ রিলেটিভিটি, যেহেতু এদের স্পিডটা অনেক বেশি, তাই জন্য এদের মুভিং মাসটা তোমার রেস্ট মাসের থেকে বেশ অনেকটা বেড়ে যায়, এবং এই মুভিং মাসটা বেড়ে যাওয়ার জন্য তাদের রেডিয়াইটা অনেক কমে যায়। এবারে রেডিয়াইটা কমে গেলে কি হয়, তাহলে এদের যে লাস্ট কক্ষে যে এস অরবিটালটা আছে, এই অরবিটালটা সাইজটা ছোট হয়ে যায়। তাহলে এরা নিউক্লিয়াসের কাছে চলে আসে। নিউক্লিয়াসের কাছে চলে আসার ফলে কি হয়, নিউক্লিয়াসের সঙ্গে এদের আউটার ইলেকট্রনের অ্যাট্রাকশনটা বেড়ে যায়। এই অ্যাট্রাকশন বেড়ে যাওয়ার দরুন সেই ইলেকট্রনগুলো কোনো রিয়াকশনে পার্টিসিপেট করতে চায় না, সুতরাং সে অক্সিডাইজ ফর্মে থাকতে চায় না, ইলেকট্রন ছেড়ে দিতে চায় না। তো এই যে গোল্ড অক্সাইড যেটা তুমি দেখতে পাচ্ছ, এটা অক্সিডাইজ ফর্মে রয়েছে, এই ফর্মে গোল্ড থাকতে চায় না। সে সবসময় তার নিজের ইলেকট্রনটাকে নিয়ে গুটিয়ে সুটিয়ে সে একটা ছোট রিজিয়নের মধ্যে থাকতে চায়। তো সে সবসময় মেটালিক স্টেটেই পছন্দ করে। তাই জন্য তুমি যে কোনো স্টেটে ওকে অক্সিডাইজ স্টেটে রাখো না কেন, সে প্লাটিনাম হোক, গোল্ড হোক বা মার্কারি হোক, তারা কিন্তু সবসময় চায় কি করে সে মেটালিক স্টেটে যাবে। তো তাই জন্য তাকে একটু হিট করলেই সে সেই এনার্জিতে এই অক্সিজেনটাকে ছেড়ে দিয়ে সে মেটালিক স্টেটে চলে আসে। তো এরা ভীষণভাবে ওই মেটালিক স্টেটে থাকতে পছন্দ করে। ঠিক আছে? তো এই জন্য এরা ভীষণ লেস রিয়াক্টিভ। তো এদের যদি অক্সাইড তুমি নাও, তো তাকে সঙ্গে সঙ্গে তুমি এইউতে পরিণত করতে পারবে। ওই যে দেখো, এই এলিমেন্টগুলোকে সবচেয়ে লাস্টে রাখা হয়েছে। কেন? কারণ এরা হচ্ছে সবচেয়ে লিস্ট রিয়াক্টিভ। ওই জন্য এদেরকে বলা হয় ইনার্ট ট্রানজিশন মেটাল। তো ইনার্ট ট্রানজিশন মেটাল কাদেরকে বলা হয়? এই প্লাটিনাম, গোল্ড এবং মার্কারিকে ইনার্ট ট্রানজিশন মেটাল। মানে এরা ইনার্ট গ্যাস নয়, কিন্তু ইনার্ট আচরণ করে, সেই জন্য এরা হচ্ছে ইনার্ট বিহেভিয়ার দেখায়। এবং ইনার্ট বিহেভিয়ার এই কারণেই দেখায়, তো এরা সবচেয়ে নিচে থাকে। তারা এরা কখনো অক্সিডাইজ ফর্মে থাকতে চায় না। যদি থাকে তাদেরকে একটু হিট দিলেই তারা কিন্তু রিডিউস হয়ে মেটালে চলে আসে। ওকে, এটা হচ্ছে ওই রিলেটিভিস্টিক এফেক্ট দিয়ে এটা বলা যায়। যাই হোক, আমরা তার মানে এখান থেকে আমরা রিলেটিভিস্টিক এফেক্ট যদি নাও জানি, তাহলে সেক্ষেত্রে বলতে পারি যে যেহেতু রিঅ্যাক্টিভিটি সেন্টার রিঅ্যাক্টিভিটি সিরিজের নিচের দিকে আছে, তাই জন্য এরা ভীষণ লেস রিঅ্যাক্টিভ। তাহলে মেটালগুলো কখনোই অন্য কোনো কেমিক্যাল কম্পোজিশনে থাকতে চায় না, তারা সবসময় মেটালিক স্টেটে থাকতে চায়। তো এদের অক্সাইড যদি তুমি পাও খুঁজে, বা তাদেরকে একটু হিট করলেই তারা মেটালিক স্টেটে ফিরে আসবে। তো এইটা ঠিক আছে, এই ঘটনাটাকে বলা হয় পাইরোমেটালার্জি। ঠিক আছে, তো আমরা এইগুলো পড়বো আর কি। আচ্ছা, তো এই যে জিনিসটা আছে, এটা হচ্ছে এই যে এই জায়গাটা করা হয় রিডাকশন বাই হিট। আচ্ছা, এইগুলো যেটা আছে কার্বনের নিচে, এটাকে করা হয় রিডাকশন বাই কার্বন। হ্যাঁ, এইটাকে বলা হয় স্মেল্টিং। হ্যাঁ, স্মেল্টিং। আর এটা হচ্ছে তোমার পাইরোমেটালার্জি। আচ্ছা, তো আমরা এখন ব্যাপারটাকে রিডাকশন অফ মেটাল অক্সাইড ইনটু মেটাল, এটা ওই সিরিজ থেকে কিছুটা জিনিসপত্র জানবো। তো আমাদের সিরিজটা মোটামুটি বুঝলে এটাকে মনে রাখার কৌশলও আমি বলার চেষ্টা করলাম। এরপর আমরা যেটা ডিসকাস করবো সেটা হচ্ছে এই জিনিসগুলো, মানে রিডাকশন অফ মেটাল অক্সাইড ইনটু মেটাল। ইনটু মেটাল। ওকে, আচ্ছা, আমরা রিডাকশন অফ মেটাল অক্সাইডকে মেটালে পরিণত করার যে থিওরিটিক্যাল ব্যাকগ্রাউন্ড, সেটা আমরা দেখলাম এলিংহাম ডায়াগ্রাম। সেখানে কার্বন কিভাবে মেটাল গুলোকে রিডিউস করতে পারে সেটা দেখলাম, তার নিচে যারা আছে রিঅ্যাক্টিভিটি সিরিজে। আর এমনি এটা যে থিওরিটিক্যালি আমরা যদি ব্যাপারগুলোকে বুঝি যে কোন কোন মেথডে করা যেতে পারে, আমরা তো একটা থার্মোডাইনামিক্সটা বুঝলাম, এলিনিয়াম ডায়াগ্রাম। এবার এই থার্মোডাইনামিক্সটাকে কাজে লাগিয়ে কি কি মেথডে জিনিসটা করা যায় দেখো। মেথডস যদি বলা হয়, তাহলে 1 নম্বর মেথড হচ্ছে রিডাকশন বাই হিট। রিডাকশন বাই হিট।
নম্বর, আচ্ছা রিডাকশন বাই হিট এটাকে বলা হয় পাইরোমেটালার্জি। আচ্ছা তারপরে হচ্ছে 2 নম্বর হচ্ছে রিডাকশন বাই কোক। রিডাকশন বাই কোক এটাকে বলা হয় স্মেল্টিং। 3 নম্বর হচ্ছে রিডাকশন অফ মেটাল অক্সাইড বাই more electropositive metals। আর হুম, আর 4 নম্বর হচ্ছে ইলেকট্রোলাইটিক রিঅ্যাকশন। লিখে নাও। হ্যাঁ দাদু। আচ্ছা দেখো, পাইরোমেটালার্জি মানে রিডাকশন বাই হিট। তো তারা অক্সিডাইজড ফর্মে রয়েছে, রিডাকশন বাই হিট। এটা কারা কারা দেখাতে পারে আমরা এক্ষুনি আলোচনা করলাম, লাস্টের তিনটে। লাস্টের এলিমেন্ট গুলো, হ্যাঁ মানে লাস্টের দিকে যারা থাকবে এবং যারা অ্যাকচুয়ালি হেভি এলিমেন্ট যারা আর কি, হ্যাঁ ভারী মৌল যারা। তার মানে আমরা যদি রিডাকশন বাই হিট বলি তাহলে আমাদের আসে সেটা হচ্ছে পাইরোমেটালার্জি। হিট মানে পাইরো, পাইরো মানে হিট, পাইরোমেটালার্জি। পাইরোমেটালার্জি সেখানে অক্সাইডস অফ মেটাল যারা রিঅ্যাক্টিভিটি সিরিজের একদম বটমে আছে, তারা যেহেতু ইনার্ট তাই তারা অক্সিডাইজড ফর্মে থাকতে চায় না, একটু হিট দিলেই তারা তোমার কি হয়, মানে হাই টেম্পারেচারে তারা কি হয়, রিডিউস হয়ে মেটাল হয়। তার জন্য কোনো আলাদা এজেন্টের দরকার হয়। সেখানে তাহলে কি হবে, তাহলে আমরা বলতে পারি oxides of metals which are present at bottom of reactivity series are reduced using pyrometallurgy। pyrometallurgy ঠিক আছে, সেখানে আমরা বলতে পারি ধরো AgO Ag2 সেখান থেকে Ag প্লাস O2 এটা হতে পারে। ঠিক আছে, তারপরে ধরো এর ক্ষেত্রেও হবে Ag প্লাস O2 AU2O এক্সেট্রা। এগুলো আছে আর কি, প্লাটিনাম প্লাটিনাম যারা আছে সবাই এটা আছে, দ্যাট ইজ কল্ড পাইরোমেটালার্জি। তাহলে পাইরোমেটালার্জিতে আমরা এটা খেয়াল রাখবো যে এটা সবসময় রিঅ্যাক্টিভিটি সিরিজের নিচের দিকে যারা আছে, আমরা ভারী যারা, তারা যেহেতু ইনার্ট বিহেভিয়ার দেখায় তাই জন্য তারা কিন্তু এটা দেখে করে। আচ্ছা আচ্ছা, এখান থেকে একটা হচ্ছে যখন বলিনি, আচ্ছা মার্কারির মেল্টিং পয়েন্ট কত কেউ জানো? মার্কারির মেল্টিং পয়েন্ট মানে লো না হাই এটা বলো। মার্কারি নিয়ে তো কাজ বহু দেখা হয়েছে।
একটু দেখেছো? মার্কারি নিজেই তো লিকুইড। হ্যাঁ, তা লিকুইড থাকে মানেটা কি? রুম টেম্পারেচারে লিকুইড, তাহলে ওর মেল্টিং পয়েন্ট কিরকম হবে? So it has low melting point. লো মেল্টিং পয়েন্ট। ভ্যালু জানো কত কেউ? মানে -38 মানে point something, -38 point something. এক্স্যাক্টলি -38.9। তো -38.9 হচ্ছে মার্কারির মেল্টিং পয়েন্ট, তবে নেগেটিভ। তবে তারও নেগেটিভ যদি করি তাহলে মার্কারি সলিডিফাই করবে আর কি। তো রুম টেম্পারেচার আমরা দেখেছি থার্মোমিটারে যেটা লিকুইড। আচ্ছা, এখন যদি তোমাকে প্রশ্ন করা হয় যে আচ্ছা মার্কারি কেন লিকুইড বা তার মেল্টিং পয়েন্ট কেন এত কম, যেখানে অন্যান্য যে ওর আশেপাশে যেসব উপরের দিকে এলিমেন্ট আছে তারা অতটা কম নয়, তাহলে মার্কারি কেন এত কম মেল্টিং পয়েন্ট দেখে? বুঝতে পারবে? Sir, bondটা more tightly মানে বন্ড বলা হয় মার্কারি ভীষণ আনরিঅ্যাক্টিভ, এবং মার্কারি হচ্ছে তোমার কি বলে তরল অবস্থায় থাকে। তরল মানে মানে সলিড স্টেটে কেন থাকে না সেটা বললেই হবে, তরল কেন থাকে। সলিড কখন থাকে কোনো একটা মেটাল? কিভাবে থাকে সলিড? দেখো, সলিড থাকতে গেলে ক্রিস্টালের মধ্যে মেটাল মেটাল লিঙ্কেজ থাকতে হবে, যেটাকে আমরা বলি সি মডেল। ক্রস প্যাকিং হয় তখন। না, আমরা যে মেটাল যখন সলিডে থাকে তখন মেটালগুলো এরকম পরপর মেটালগুলো এরকম থাকে। হ্যাঁ, এটাকে বলা হয় সি মডেল। হ্যাঁ, সমুদ্র সি মডেল। তো কি হয়, এখান থেকে কেন তারা ইন্টারাক্ট করে? কারণ এখানকার ইলেকট্রন এখানে যায়, এখানকার ইলেকট্রন এখানে যায়, এখানকার ইলেকট্রন এখানে যায়। এটা যেন যখন সলিড স্টেট যদি কোথাও পড়ো ফিজিক্সে বা ফিজিক্যাল কেমিস্ট্রিতে, সেখানে দেখবে যেরকম ইলেকট্রন ফ্লো করে একটা মেটাল থেকে আর একটা মেটালে, ফ্রি ইলেকট্রন। তো ফ্রি ইলেকট্রন যত ফ্লো করবে তত এদের মধ্যে একটা ইলেকট্রন এক্সচেঞ্জের মাধ্যমে তাদের মধ্যে একটা উইক ইন্টারাক্টিভ ফোর্স তৈরি হয়। ফলে এই যে জিনিসটা তারা একেবারে কম্প্যাক্ট থাকে আর কি। এবার মার্কারি লিকুইড, তার মানে তারা সলিডিফাই করতে চায় না, মানে সলিড নর্মাল টেম্পারেচার সলিড নয়। তার মানে তারা অ্যাকচুয়ালি তাদের মধ্যে এই সি মডেলটা বা এই যে অ্যাটম অ্যাটম ইন্টারাকশন সেটা নেই। তাই জন্যই সে সলিড স্টেটে থাকতে পারে না, তাদের ডিস্টেন্সটা সাফিসিয়েন্টলি হাই, তাই জন্য সে লিকুইড অবস্থায় থাকে। এবার এই ডিস্টেন্সটা কেন হাই, মানে তাদের মধ্যে ইন্টারাকশনটা নেই কেন, তাই যদি বলতে হয় তাহলে কি বলবে? তাহলে সেক্ষেত্রে বলতে হবে যে এর কনফিগারেশন কিন্তু লাস্টে NH2 N-1 D10 আর N-2 F14। তো এই কনফিগারেশনটা কেমন? মার্কারির N-2 F14 N-1 D10 NH2। দেখো প্রত্যেকটা সাবশেল ফুলফিল না? হ্যাঁ আর ইনার গ্যাটস কনফিগারেশন। তাহলে এটাকে আমরা কি বলতে পারি? ইনার্ট ট্রানজিশন মেটাল, ইনার্ট নেচার, তার মানে এটা ফুলফিল। তো ইলেকট্রনে ছাড়তে চাইবে না, গ্রহণও করতে চাইবে না। তো ইলেকট্রন যখন ছাড়তে চাইবে না, তাহলে এই সি মডেলটা আমরা দেখতে পাবো এখানে মার্কারির ক্ষেত্রে? দেখতে পাবো না। তাহলে ওই ইলেকট্রন ছাড়ছে, ফ্রি ইলেকট্রনই নেই। আর তাছাড়া আরেকটা হচ্ছে রিলেটিভিস্টিক এফেক্ট। রিলেটিভিস্টিক এফেক্টের জন্য, বা তুমি রিলেটিভিস্টিক এফেক্ট যদি নাও বোঝো তাহলে পোস্ট ল্যান্থারাইট কন্ট্রাকশন তো বোঝো। পোস্ট ল্যান্থারাইট কন্ট্রাকশনের জন্য এই NH2 অরবিটালটা অনেক বেশি শ্রিঙ্কেজ হয়ে যাবে নিউক্লিয়াসের দিকে। ফলে এই দুটো ইলেকট্রন তারা কোনোভাবে রিয়াকশনে পার্টিসিপেট করতে চায় না, বা অন্য কোনো মেটালের সঙ্গে বন্ডিং এ যেতে চায় না। তার ফলে কি হয়, মেটাল মার্কারি কখনো কারোর সঙ্গে বন্ড করতে চায় না, এবং তারা সলিডিফাই করতে চায় না। সলিডিফাই করতে গেলে একটা মার্কারির সঙ্গে আর একটা মার্কারির ইন্টারাক্ট করতে হবে থ্রু ইলেকট্রন। যেহেতু ওর ইলেকট্রনটা ইনঅ্যাক্টিভ, তাই একটা মার্কারি আর একটা মার্কারির সঙ্গে কোনোভাবে ইন্টারাক্ট করতে চায় না। আর ইন্টারাক্ট যদি না করতে চায় তাহলে তাদের মধ্যে তারা কাছাকাছি থাকতে চাইবে না, তারা দূরে দূরে থাকতে চাইবে।
আর দূরে দূরে থাকলে কি হবে, ডেনসিটি কমে যাবে, আর ডেনসিটি কমে যাওয়া মানে কি, তারা লিকুইড, তাহলে সলিডিফাই করতে চাইছে না। তো যারা এরকম ইনার্টনেস দেখায় তারা সাধারণত এরকম ভাবে লিকুইফাই করতে চায়। তো এই যে প্রথমত হচ্ছে ইলেকট্রনিক কনফিগারেশন, ফুলফিল ইলেকট্রনিক কনফিগারেশন, আর সেকেন্ডলি হচ্ছে রিলেটিভিস্টিক এফেক্ট। এই দুটো মিলিয়ে মার্কারি ভীষণভাবে ইনার্ট এবং সেটা এইচজি ফর্মেই থাকতে চায়। হ্যাঁ, আর আরেকটা হচ্ছে যে ওর যেহেতু ইন্টারঅ্যাটমিক ইন্টারাকশনটা নেই ওই রিলেটিভিস্টিক এফেক্টের জন্য বা ইলেকট্রনিক কনফিগারেশনের জন্য, মার্কারি মার্কারি বন্ড হতে চায় না, ফলে তারা সলিডিফাই করতে চায় না, তারা রুম টেম্পারেচারে তারা মেল্ট মেল্ট করে যায়, মানে তারা লিকুইড অবস্থায় থাকে। তাই জন্য মার্কারি হচ্ছে তরল তরল ধাতু যেটাকে বলা হয়। তো মার্কারি কেন লিকুইড, তার পিছনে কারণ হচ্ছে এটা। আচ্ছা, যেটা বলছিলাম, আচ্ছা তাহলে এটা হয়ে গেল আমাদের পাইরোমেটালার্জি। পাইরোমেটালার্জিতে এরা হচ্ছে, যেহেতু এরা ভীষণভাবে লেস রিয়াক্টিভ, তাই এরা কখনোই অক্সাইড ফর্মে থাকতে চায় না। তাদেরকে একটু হিট ফিট দিলেই তারা কিন্তু অক্সিজেনকে ত্যাগ করে দেবে, দিয়ে তারা মেটালিক স্টেটে চলে আসবে। ওকে, আচ্ছা নেক্সট হচ্ছে রিডাকশন বাই কার্বন। সেটাকে বলা হয় স্মেল্টিং। ঠিক আছে, স্মেল্টিং এর ক্ষেত্রে আমরা কাদেরকে নিলাম, যারা হচ্ছে কার্বনের নিচে আছে, তারাই তো কার্বন দ্বারা রিডিউস হবে না। তো কার্বনের নিচে কারা আছে, জিঙ্ক আছে, আয়রন আছে, নিকেল আছে, টিন আছে, লেড আছে, এরা সবাই আছে। ঠিক আছে, তো স্মেল্টিং এ যেটা হয় সেটা হচ্ছে যে যারা হচ্ছে তোমার ওই জিঙ্ক অক্সাইড, জিঙ্ক অক্সাইড তাকে যদি তুমি কার্বন দাও তাহলে সেটা Zn প্লাস সিও হয়ে যাবে। আচ্ছা, কার্বন থেকে কার্বন মনোক্সাইড হবে, আরো তো 3টে এলিংহাম ডায়াগ্রাম ছিল, আরো দুটো, তাহলে সেগুলোকে কেন লিখছি না, শুধু কার্বন থেকে কার্বন মনোক্সাইড কেন লিখছি? কারণ এটা সবার থেকে নিচে ছিল। সবার থেকে নিচে ছিল, তাই জন্য এ সবচেয়ে ভালো রিডিউসিং এজেন্ট, হ্যাঁ, সব থেকে ভালো তাই জন্য রিডিউসিং এটাকে এজেন্ট আমরা তাই। চুজ করছি। এবং চিপ। তো এটা একটা গেল। Fe2O3 প্লাস সি, সেখান থেকে Fe প্লাস CO2, এটা হতে পারে। আচ্ছা, Fe3O4, সেখান থেকে Fe প্লাস CO2। ঠিক আছে, তাহলে এগুলো আমরা করলাম আগে। আচ্ছা নেক্সট, আচ্ছা কপারের ক্ষেত্রেও করা যাবে এটা। কপারের হবে কপার সিউ কিউপ্রিক অক্সাইড যদি থাকে তাহলে হবে সিউ প্লাস সি। তারপর হচ্ছে এনআই নিকেল অক্সাইড, সেটা এনআই প্লাস সিও। তারপর হচ্ছে SnO2 প্লাস সি, সেটা হচ্ছে Sn প্লাস সিও প্লাস সি প্লাস সি। ঠিক আছে, হ্যাঁ দা। হ্যাঁ দাদা। তাহলে এদেরকে আমরা কার্বন দ্বারা রিডাকশন করতে পারি।
কার্বনের প্রেজেন্সে এদেরকে হিট দিলেই তারা কিন্তু রিডিউস হয়ে যাবে। স্মেল্টিং সময় দিস ইনভলভস reduction of weight to the molten metal, গলিত metal at high temperature. High temperature. For the extraction of less electropositive metal, metals such as lead, zinc, tin, copper, etc. Powerful reducing agents such as কার্বন, এছাড়াও আরো ইউজ করা যেতে পারে H2CO etc. may be used. Okay. ঠিক আছে, না দাদা, হ্যাঁ না লেখা হয়নি দাদা, একটু দাঁড়ান। মল্টেন কথাটার মানে কি? গলিত তো যখন হিট দিয়ে করা হবে তো তখন ওটা মেল্টেড অবস্থায় থাকবে। মল্টেন মানে গলিত। এই টার্মগুলো খুব এখন মানে আমি শুনতে খুব আশ্চর্য হচ্ছে আর কি। এগুলো ভাগ্যের কি পরিহাস, মানে তোমরা ফার্স্ট ইয়ারে এই টার্মগুলো জেনে যাওয়ার কথা প্র্যাকটিক্যালের সঙ্গে সঙ্গে। বুঝলে নিলয়? ঠিক আছে? হ্যাঁ দাদা। আচ্ছা আচ্ছা, এবার হচ্ছে 3 নম্বর হচ্ছে
reduction of metal oxide by more electropositive metal. More electropositive metal. Okay, metals. আচ্ছা, এর মধ্যে যেটা আছে সেটা হচ্ছে reduction by aluminium. আর দ্বিতীয় হচ্ছে reduction by magnesium. আচ্ছা, রিডাকশন বাই অ্যালুমিনিয়াম যেটা সেটাকে বলা হয় থার্মাইট রিডাকশন, আর রিডাকশন বাই ম্যাগনেসিয়াম এটাকে বলা হয় ক্রোলস প্রসেস। ক্রোলস প্রসেস। ওকে, মানে বাই এখানে থার্মাইট রিডাকশনে অ্যাকচুয়ালি রিডাকশন করা হয় ম্যাঙ্গানিজ, মানে ম্যাঙ্গানিজের অক্সাইড MnO2 আর Cr2O3 একে। আর ক্লোজ প্রসেসে রিডাকশন করা হয় টাইটেনিয়াম টেট্রাক্লোরাইড, সেখান থেকে টাইটেনিয়াম। এটাকে রিডিউস করতে গেলে ম্যাগনেসিয়ামের প্রেজেন্সে করতে হবে, দ্যাট ইজ কল্ড ক্লোজ প্রসেস। এদেরকে রিডিউস করতে গেলে এটা থার্মাইট প্রসেস। ওকে, আচ্ছা এখানে মনে রাখবে এটা হচ্ছে 24 আর 25, এটা 25, এটা 24 অ্যাটমিক নাম্বার। 24 আর 25 থার্মাইট রিডাকশন, রিডাকশন বাই অ্যালুমিনিয়াম। আর ক্লোজ প্রসেস এখানে টাইটেনিয়াম ক্লোজ প্রসেস হয় ম্যাগনেসিয়াম দ্বারা। এটা এটা মনে রাখার একটা সুন্দর ইয়ে আছে, দেখো TMC, T for titanium, by magnesium MgM, ক্লোজ প্রসেস C। টাইটেনিয়ামকে ম্যাগনেসিয়ামের প্রেজেন্সে রিডিউস করা হয় বাই ক্লোজ প্রসেস। ওকে, রিডাকশন বাই অ্যালুমিনিয়াম। রিডাকশন বাই অ্যালুমিনিয়াম যদি হয় সেক্ষেত্রে আমরা বলি থার্মাইট রিডাকশন। সেখানে কাকে কাকে করতে পারি আমরা, ম্যাঙ্গানিজ এবং ক্রোমিয়ামকে, তাদের মেটালসকে আমরা রিডিউস করতে পারি অক্সাইডসকে টু মেটাল উইথ দ্য হেল্প অফ অ্যালুমিনিয়াম। তাহলে এটা হচ্ছে অক্সাইডস অফ ম্যাঙ্গানিজ অ্যান্ড ক্রোমিয়াম melts are chromium metals are reduced to metals with the help of অ্যালুমিনিয়াম। সেটা বলা হচ্ছে MnO2 প্লাস অ্যালুমিনিয়াম, Mn প্লাস Al2, আর Cr2O3 প্লাস অ্যালুমিনিয়াম, সেটা হচ্ছে Cr প্লাস Al2। হচ্ছে
আচ্ছা, তারপর হচ্ছে রিডাকশন বাই ম্যাগনেসিয়াম। that is Kroll's process, সেখানে oxides of titanium metal is reduced to metals with the help of magnesium। সেখানে TiCl4 plus 2Mg, সেখান থেকে Ti plus 2Mg7। আচ্ছা, ওকে। আচ্ছা, লিখে নিয়েছো? হয়েছে, সবার লেখা হয়েছে? হ্যাঁ স্যার। হ্যাঁ, লাস্ট একটা ক্লাস নিয়ে শেষ হয়ে যাবে। ওকে, ঠিক আছে। হ্যাঁ